আমরা দেখেছি যে তফসিল ঘোষণার পর মানে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ ডেট ছিল ৩০ নভেম্বর এবং এর মধ্যে কিন্তু স্পষ্ট হয়ে গেল কারা নির্বাচনে যাচ্ছে, কারা নির্বাচনে যাচ্ছে না। সেখানে আমরা দেখতে পেলাম যে বিরোধী দল বিএনপি সহ প্রায় ৩০-৩৫টির উপর দল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এর মধ্যে কি আওয়ামী লীগের পক্ষে একা এই নির্বাচন করে ফেলা সম্ভব হবে? নির্বাচনটি কি হয়ে যাবে? আমি আপনাকে বলছি যে আজকের পত্রিকাগুলোতে আপনি দেখবেন ৬৩টি দল যেগুলো নাম এসেছে তারা নির্বাচনটি বয়কট করেছে, তারা এই তফসিল বয়কট করেছে, তারা এই নির্বাচনে যাচ্ছে না। এবং আওয়ামী লীগ যখন বলছে আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন করব, দেখাবো, তার মানে এটা তারাও জানে যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। সেটা আমাদের জনগণ যেমন মনে করে, সারা বিশ্ব সেটা মনে করে, সেটা তারা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু যে নিবন্ধিত দলগুলো, সেখানে প্রশ্ন রয়েছে কাদেরকে নিবন্ধন দেওয়া উচিত, কাদেরকে তারা দেওয়ার চেষ্টা করছে। সেখানে অধিকাংশ নিবন্ধিত দল তাদের নির্বাচনে যায়নি, এবং যে কয়টি দল নির্বাচনে গেছে সব মিলিয়ে তার চেয়ে অধিক দল নির্বাচনে যায়নি। যেখানে অধিক সংখ্যক দল যায় না, এবং কি দেশে বড় কিছু ব্র্যান্ড রয়েছে যে দলগুলোকে সবাই চেনে, সেই দলগুলো যখন নির্বাচনে যায় না, এটা কোনো গ্রহণযোগ্য কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। এটা নির্বাচন হচ্ছে না। এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে এভাবে একটা নির্বাচন হয়ে যাচ্ছে কিনা বা হতে পারে কিনা, 2014-তে তারা একটা নির্বাচন করেছে যখন অধিকাংশ প্রার্থী নির্বাচিত হয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 2018-তে তারা ভোট আগের রাতে দিয়ে একটা নির্বাচন করেছে, নির্বাচন তো হয়েছে, কিন্তু সেটা গ্রহণযোগ্যতা আসছে কিনা আপনি যদি সেটা বলেন, আমি বলবো তারা নির্বাচনটা হয়তো করতেও পারে, অথবা নাও করতে পারে, বা পিছিয়েও দিতে পারে, অথবা তারা ব্যর্থ হতে পারে, কিন্তু এই নির্বাচনটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এবং এই নির্বাচনটা হোক অথবা না হোক, সেটা বাংলাদেশ আওয়ামী লীগের তাদের দেউলিয়াত্ম প্রকাশ পাচ্ছে, এবং কি এর ফলে সারা বিশ্বে আওয়ামী লীগ এবং কি বাংলাদেশ তাদের যে অবস্থান, যে জায়গাটি তাদের গণতন্ত্র বা মানবাধিকারের কথাটা সারা বিশ্ব বলছে, সেখান থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। এর যে পরিণতি, সেটা বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশকে ভোগ করতে হচ্ছে, এবং কি সেখানে ইতিহাসে এই দায়বদ্ধতা, এবং কি এই যে বাংলাদেশকে এই এমন একটি অগণতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়া, তার দায় ইতিহাসে আওয়ামী লীগকে বহন করতে হবে। বিষয়টা হচ্ছে যদি নির্বাচনটি ২০১৪-এর মতো আওয়ামী লীগ করে ফেলে, সেক্ষেত্রে কি আসলে আওয়ামী লীগ কি আর ক্ষমতা ছাড়বে? আওয়ামী লীগ তো এরকমই একটা সুযোগ এতদিন ধরে চাচ্ছিল যে নির্বাচন করে ফেলা, এবং সেই নির্বাচনটি যদি হয়ে যায় সেক্ষেত্রে কি আর আওয়ামী লীগকে টলানো সম্ভব হবে? আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে কেন? তারা ক্ষমতা ছাড়বে না। কারণ তারা ক্ষমতাটাকে যেভাবে দেখেছে এই দেশের মানুষকে সুশাসন দেওয়ার বা মানবাধিকার দেওয়ার বা মানুষকে গণতন্ত্র অথবা মানুষের যে জীবনমান পরিবর্তন, সেই জন্য তারা কোনো সরকার গঠন করেনি। তারা লুটপাটের সরকার করেছে, আগেও করেছে, এবং কি এরকম আরও একটি সরকার করার তার প্রয়াস নিচ্ছে। সুতরাং তারা ক্ষমতা ছাড়বে না, এবং কি তারা চেষ্টা করবে ঠিক আর একটি মুহূর্ত যদি বেশি ক্ষমতায় থাকা যায়, একটি মুহূর্ত লুটপাট করা যাবে, তারা এই ক্ষমতাটি ছাড়বেন না। কিন্তু বিশ্বের অনেক দেশে অনেক সরকার সেরকম চেয়েছে, সবাই সেই জন্য টিকে থাকতে পারেনি, এবং কি একটি নির্দিষ্ট সময়ের পর তারা টিকে থাকতে পারেনি। প্রশ্ন হচ্ছে যে সেখানে তারা সফল হবে কি না। এক্ষেত্রে আমি যদি বলি 2018 পরবর্তীতে আপনি কয়েকটা ঘটনা আপনি দেখবেন যে যখন দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে এবং মানুষের যে জীবনমান, সেটি যখন আর রক্ষা করা সম্ভব হচ্ছে না, অথবা মানুষের সারা দেশে যে চাঁদাবাজি এবং কি শেয়ার বাজার, আমাদের ব্যাংক, সব কিছু যখন লুটপাট হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করবেন আপনার 5,000 টাকা যখন আপনি ব্যাংকে জমা দিতে যান, তখন আপনার এনআইডি কার্ড লাগে। অথচ দেশের কোটি কোটি ডলার যখন দেশ থেকে বাইরে পাচার হয়ে যায়, সেটা কিভাবে হয়ে যাচ্ছে আমি ফেরাতে পাচ্ছি না। তার মানে এই সরকার শুধু লুটপাট করতে চায়, ওরা আর কোনো কিছু চায় না। কিন্তু সেটা তো একটা শেষ আছে। এখন আমাদের রিজার্ভের অবস্থা খেয়াল করুন। আমরা যখন বলছি আমাদের আর 3 মাসে আমাদের যতটুকু আমদানি করার যে খরচ, সেটি আছে, প্রতি মাসে তো কিছু যুক্ত হচ্ছে, তাই না? আমাদের রেমিটেন্স আসছে বা অন্যান্য আয়গুলো আসছে, এবং কি যখন তারা ধারাবাহিকভাবে সেইভাবে অগণতান্ত্রিক একটা সরকার নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন যখন বিশ্বের অন্যান্য দেশগুলো আমরা যেটা চাই না সেই স্যাংশন যখন দেশে আসছে, এবং কি এমনিতেই প্রত্যেক মাসে আমাদের রিজার্ভ কমে যাচ্ছে প্রায় $2 বিলিয়ন, এবং কি সেটি যখন আরও কোনো বাণিজ্যিক স্যাংশন আসবে, তখন সেটি আরও কমে যাবে। তখন এই সরকার দেশটিকে কিভাবে চালাবে? হ্যাঁ, আমি বলবো শেখ হাসিনা এবং তাদের সরকার, তাদের যেটা দরকার, এদেশের মানুষ
বা কোনো কিছু, যেরকম আইয়ুব খান বা তারা বলেছিলেন, ইয়াহিয়া তারা বলেছিলেন এদেশে তারা মাটি চায়, এদেশের মানুষ চায় না। আমি একই জায়গায় আওয়ামী লীগকে ফেলবো, তারা আসলে এই দেশের মানুষ বা মানুষের স্বাচ্ছন্দ্য বা মানুষের সুন্দর একটি শাসন ব্যবস্থা তারা চায় না। তারা চায় এই দেশের সম্পদ এবং কি তারা পাচার করবে, এমনকি সেটি গ্রহণ করে তারা যদি এদেশেও রাখতে পারতো, কিন্তু সেটাও কিন্তু না। বিভিন্ন এনজিওগুলো আমাদের গবেষণা করে তারা দেখিয়েছে ঠিক ব্রিটিশ সময়েও বা পাকিস্তানের সময়েও আমাদের দেশের সম্পদ এই হারে বাইরে পাচার হয়নি যেটি এই সময়ে হচ্ছে। তার মানে তারা শেষ সময় পর্যন্ত টিকে থাকতে চায় শুধুমাত্র পাচার, লুটপাট এবং কি এটা ভোগের জন্য। কিন্তু বাস্তব পক্ষে মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাওয়া বলে একটি অবস্থা রয়েছে। আপনি কি সেটা দেখেছেন শ্রীলঙ্কায় কী হয়েছে? বাংলাদেশে সেটি হবে। এবং কি বাংলাদেশে আপনি খেয়াল করবেন আরও একটি ভিন্ন বিষয় হবে, কারণ এদেশের মানুষে অনেকে হয়তো মানে দায় দিয়ে থাকেন যে বাঙালিরা অনেক কিছু ঝোঁকে করে। ইতিহাসে আপনি সেটি দেখে থাকবেন, সেটা ভালোর পক্ষে হোক অথবা সেটা বিতর্কিত কোনো কিছু পক্ষে হোক, অনেক মানুষ যখন নেমে যায়, যেটাকে গণবিপ্লব বলে। আচ্ছা, আমি ছোটো জিনিস নিয়ে আসি, আমাকে ক্ষমা করবেন, আমি বড় জিনিসের সাথে তুলনা করব না, ভিন্ন একটা উদাহরণ দেখাবো। আমি অনেক সময় উদাহরণটা দেখিয়ে থাকি। যখন কোনো একজন কারো কাছ থেকে একটা কিছু ছিনতাই করছে বা কারো ব্যাগ থেকে একটি মোবাইল ফোন চুরি করছে, তখন কেউ কিছু দেখবেন, মানে সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে কেউ কিছু বলছে না, কারণ তিনি একটা রিস্ক নিতে চান না। কিন্তু যখন ওই চোরটি ধরা পড়ছে, তখন তাকে একটু মারবে, একটু কিল ঘুষি দিবে, এই মানুষের অভাব পড়ে না। মানে আমি বলতে চাচ্ছি আমরা ঝোঁকে কাজ করি। যখন বাংলাদেশে যখন এরকম একটা অভাব হবে, এবং কি এই হাসিনা সরকার চেষ্টা করছে শেষ পর্যন্ত নির্বাচনের আগ পর্যন্ত সব কিছুর দাম একটু কমিয়ে রাখা, কিন্তু আমাদের মানে ইমপ্লিমেন্টেশনটা যেটা হয়েছে বা আমাদের আর্থিক অভাব যেভাবে হচ্ছে, এই নির্বাচনের পরে সব কিছুর দাম কিন্তু আবার হু হু করে বেড়ে যাবে যদি এই সরকার আবার ক্ষমতায় আসে। এবং অন্য একটি সরকার আসলেও কতটুকু ব্যবস্থাপনা করতে পারবে সেটিও প্রশ্নের বিষয়। দেশের অভাব এখন এই পর্যায়ে চলে গেছে। সুতরাং যখন এই বাঙালিরা, এই বাংলাদেশের মানুষ যখন ঝোঁকে নামবে, একজন নামবে, যখন ঝোঁকে আরও 10 জন নামবে, তখন কিন্তু এখানে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে না। এখানে পরিস্থিতি হবে আরও খারাপ, আরও ভয়াবহ। এমনকি সেই পরিস্থিতিটা আওয়ামী লীগকে ভোগ করতে হবে, বাংলাদেশকে ভোগ করতে হবে। আপনি কি আশঙ্কা করছেন যে অ্যান্টনি ব্লিংকেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যে শ্রমনীতি ঘোষণা করেছে, তার আলোকে বাংলাদেশের অর্থনীতির উপর কোনো ধরনের প্রভাব তারা বিস্তার করতে পারবে? অবশ্যই পড়বে, সেটার একটা প্রভাব। ধরুন ইউএসএ, আমেরিকা তারা যদি বলে যে বাংলাদেশে এমন একটি স্যাংশন হতে পারে, যেহেতু শ্রম নিয়ে তারা কথা বলেছে, বাণিজ্যিক বিভিন্ন কিছু কথা বলেছে, সব কিছু এই দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে, মানবাধিকারের কথা বলেছে, গুম খুন নিয়ে কথা বলেছে, আপনি খেয়াল করবেন এর মধ্যে সেই প্রভাব পড়ে গেছে। আমাদের যারা গার্মেন্ট ব্যবসায়ীরা তারা বলছেন অর্ডার কমে গেছে, আমাদের অলরেডি আমাদের যে আয়, সেই আয়টা কমে গেছে। কেন? যখন মার্কিন এমন একটি নীতি আসবে অথবা আসার একটা শঙ্কা রয়েছে, তখন আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে সেখানে বিনিয়োগ করে কোনো একটি পোশাকের অর্ডার তারা দিতে চাইবে না। কারণ ভবিষ্যতে তাদের যে শঙ্কা, তাদের যে সঠিক সময় মতো তারা একটা শিপমেন্ট না পাওয়া অথবা জিনিসগুলো ক্রয় করতে না পাওয়া বা সেই দেশে নিতে না পাওয়া, তারা যারা বিজনেস করে তারা রিস্কটা কেন নেবেন? আপনি যেটা বলছেন তার মানে আমার উত্তর হচ্ছে যে ভবিষ্যতে প্রভাব পড়বে কি না। হ্যাঁ, শুধু তারা যদি বলে যে একটি স্যাংশন আসতে পারে তাতেই প্রভাব পড়বে, এবং অলরেডি পড়েছে। এবং কি যদি একটা স্যাংশন আসে, যেটা আমরা চাই না, কিন্তু যেটা আওয়ামী লীগ সরকার যা করছে, যার কারণে এটা হতে যাচ্ছে হয়তো, এই কারণে যদি একটি স্যাংশন আসে, সেটা বাংলাদেশের জন্য ভয়াবহ রূপ এনে দিতে পারে। সেটাতে কি পোশাক শিল্পের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে? আমাদের দেশ থেকে অনেক প্রতিষ্ঠানগুলো আমদানি করতে চাইবে না। এই যে অর্ডারগুলো, সেটা বাংলাদেশ থেকে হয়তো আফ্রিকার অন্যান্য দেশগুলোতে চলে যেতে পারে, সামান্য কিছু ভারত বা আশেপাশের দেশগুলোতে চলে যেতে পারে, যেখানে কোনো বাধা নেই, যেখানে কোনো স্যাংশন নেই, সেখান থেকে তারা বর্তমানে বাংলাদেশ থেকে যে সুবিধায়, যে টাকায় তারা পণ্যগুলো উৎপাদন করে, হয়তো একই দামে তারা ওখান থেকে উৎপাদন করবে। আর যদি আর একটু বেশিও প্রয়োজন হয়, সেটি দিয়েও সেখানে উৎপাদন করবে, কিন্তু তারা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নেবে না, তারা বাংলাদেশে তাদের উৎপাদনটা কমিয়ে দেবে। বাংলাদেশের শ্রমিকরা কি? হ্যাঁ, সেটা তো করতে হচ্ছে, কারণ অলরেডি এটি আমাদের দেশে কি জানেন যে সঠিক কোনো পরিসংখ্যান আমাদের নেই। আমাদের জনসংখ্যা কত, এটি বিভিন্ন দেখবেন আমাদের সরকারি ওয়েবসাইটগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকে। যদি বলেন যে আমাদের প্রবাসী শ্রমিক কত বা আমাদের দেশে শ্রমিক কত বা বেকার কত,
বিভিন্ন রকম সংখ্যা আপনি পেয়ে থাকবেন। কারণ এই দেশে এগুলো নিয়ে কোনো গুরুত্ব দেওয়া হয় না। গুরুত্ব হচ্ছে কিভাবে 10 টাকার বাজেট করা যায়, সেখান থেকে 9 টাকা মেরে দেওয়া যায়, সেই প্রচেষ্টাগুলো থাকে। এই জন্য বলছি সঠিক কোনো পরিসংখ্যান নেই, কিন্তু আমাদের অনেক বেকার রয়েছে, অনেক শিক্ষিত বেকার রয়েছে। যখন উৎপাদন কমে যাবে তখন আমাদের এই প্রতিষ্ঠানগুলো তারা কিভাবে তাদেরকে বেতন ভাতা দেবে বা কেন দেবে, সেটি কিন্তু আমাদের অনেক বেকারত্ব বেড়ে যাবে, এবং কি এটার প্রভাব কিন্তু সারা দেশে পড়বে, আমাদের আয়ের উপর পড়বে। তারপর হচ্ছে সার্বিকভাবে আমরা কালকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখলাম যে আমেরিকা বাংলাদেশের স্বাধীনতা যখন যুদ্ধ চলেছে তখন বিরোধিতা করেছে, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশকে মেনে নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এটা দ্বারা এটা বোঝানোর চেষ্টা করলেন যে বাংলাদেশে যদি নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রেও আমেরিকা মেনে নেবেন, এরকম আপনার কাছে কি? এই বিষয়টা আমি আপনাকে একটু বলি। ইউএসএ আমেরিকা তাদের একটি পলিসি আছে, তারা হয়তো তখন পাকিস্তানের সাথে তাদের যে সুসম্পর্ক, এবং কি সেই সুসম্পর্কের কারণে পাকিস্তানের একটি অংশ পৃথক হয়ে যাচ্ছে, তারা সেটা চায়নি। সেখানে ক্ষেত্রটি পুরোপুরি ভিন্ন ছিল, এবং কি যখন একটি দেশ স্বাধীন হয়ে গেছে সেখানে সেই দেশটি তাও কিন্তু একটি সময়ের ব্যাপার ছিল, কত সময় পরে তারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, তারা বাংলাদেশের কাছে কী চেয়েছে, তার আগে কি মন্তব্য করেছে, মানে এটির সাথে নিয়ে কেন কি তুলনা করেন, তারা কিসের সাথে কি তুলনা করেন, তাদের কি কি গবেষণা আমি ভালো বুঝতে পারি না। যাই হোক, বর্তমান কথা বলছি, ইউএসএ আমেরিকা এখানে মানে আমরা এখন বর্তমানে এত বড় একটা ফ্যাক্ট হিসেবে দেখছি, আমাদের নির্বাচন, আমাদের গণতন্ত্র সব কিছু মনে হচ্ছে ইউএসএ আমেরিকা আমাদেরকে এনে দিচ্ছে। সেটি একটা কারণও আছে, বিদেশিদের কাছে বা এই আমেরিকার কাছে বা এই চায়না, ভারত, সেগুলোর কাছে আমাদের রাজনীতিকে মুখাপেক্ষী করার জন্য আমাদের যে রাজনীতিবিদরা দায়ী, তার মধ্যে প্রধান হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকার যেটা করেছে, এদেশের সাধারণ ধারায় মানুষের যে আন্দোলন, মানুষের যে কথা বলার অধিকার, সেটাকে ক্ষুণ্ণ করেছে। এই জন্য মানুষ ভরসা করতে বাধ্য হচ্ছে যারা গণতন্ত্র বা যারা মানবাধিকার নিয়ে কথা বলে, যারা মানুষের পক্ষে কথা বলে, মানুষ সেখানে আশ্রয় চায়, সেই আশ্রয়টুকু তারা চাইছে। এবং কি এই যে মানুষের আশ্রয় চাওয়া, এবং কি সারা বিশ্বময় অবশ্যই তাদের স্বার্থের বিষয় আছে, তাদের বাণিজ্য, তাদের ভূ রাজনীতির যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর প্রেক্ষিতে এমনকি সব কিছু মিলিয়েই তারা এই আওয়ামী লীগ সরকারকে তাদের চাওয়ার কোনো কারণ আমি দেখি না। কারণ আওয়ামী লীগ অনেক সময় একটা খেলা তারা খেলার চেষ্টা করেছে, যেটাকে আমরা বলি দু নৌকায় পা দেওয়া। তারা হয়তো 4টি নৌকায় পা দিয়েছিল, যদি ভারত একটি নৌকা বলি, এবং কি চীন একটা নৌকা বলি, অন্যদিকে রাশিয়া এবং ইউএসএকে বলি, তারা 4টি নৌকায় পা দিয়ে তারা খেলে যাচ্ছিল। এটাতে তারা কিন্তু যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে, কিন্তু মাঝে থেকে যে 12টা বেজেছে সেটা আমার দেশের, বাংলাদেশের, আমাদের। এবং কি এখন তারা তাদের যে পর্যায়ে আছে, তারা চীন এবং অন্যান্য দেশের সাথে সব মিলিয়ে যে সম্পর্ক, সেখানে অন্যান্য কিছু দেশ যখন বাংলাদেশের আমাদের গণতন্ত্র বা আমাদের মানবাধিকার, আমাদের নির্বাচন, আমাদের ভোটের যে অধিকার, সেটাকে জনগণের যে চাহিদা তার যে বিপক্ষে যখন কথা বলছে, তখন কিন্তু একটা পারস্পরিক অন্যান্য পরাশক্তিগুলোর পারস্পরিক দায়বদ্ধতা অথবা পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার যে মনোভাব এবং যে প্রয়োজনীয়তা দাঁড়িয়েছে, তার প্রেক্ষিতে আমি বলবো এই ইউএসএ কখনো এই অগণতান্ত্রিক আওয়ামী লীগ সরকার নির্বাচনের আগে এবং পরে কখনোই তারা মেনে নেবে না। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।